পবিত্র হজ পালনে কাবার পথে মুসল্লিরা, ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। প্রথম দিনে সৌদি আরবে যাচ্ছে 10টি ফ্লাইট। 5,000 মানুষের ভিসা জটিলতার শঙ্কা হাবের। 50 কেজি আলু সংরক্ষণে 53% পর্যন্ত মুনাফা, তবুও লোকসানের দাবি হিমাগার মালিকদের। বাড়তি খরচের চাপে চাষিরা, রংপুরে নষ্ট হচ্ছে 1000 মেট্রিক টন। চুক্তি না করায় দিনাজপুরে 316টি চালকলের লাইসেন্স বাতিল। লোকসান দিয়ে সরবরাহ সম্ভব হয়নি দাবি মালিকদের। আবেদন করলে বিবেচনার আশ্বাস খাদ্য বিভাগের। মৌসুমি আম লিচুর পরিচর্যায় ব্যস্ত বাগানি। এবার রংপুরে 1,500 কোটি টাকার বাণিজ্যের আশা। ন্যায্য মূল্য এবং রফতানি বাড়াতে সঠিক ব্যবস্থাপনার দাবি। এবং ট্রাম্পের শপথ নেওয়ার 100 দিন পর সংকটে মার্কিন অর্থনীতি। ভোক্তার আস্থা নিম্নমুখী, পদক্ষেপ না নিলে অর্থনৈতিক মন্দায় পড়ার শঙ্কা বিশ্লেষকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। পবিত্র হজ পালনে কাবার পথে মুসল্লিরা। প্রথম দিনে সৌদি আরবে যাচ্ছে 10টি ফ্লাইট। বিস্তারিত জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যাচ্ছে তার কাছে। হজযাত্রা আজকের দ্বিতীয় দিনের মতো চলছে। মূলত প্রথম দিনে গেল রাতে 2:15টায় প্রথম হজযাত্রীদের নিয়ে মক্কার উদ্দেশ্যে রাজধানীর বিমানবন্দর থেকে ফ্লাইট ছেড়ে যায় এবং আজকে মূলত মোট 10টি ফ্লাইট ছেড়ে যাবে হজযাত্রীদের নিয়ে। আমরা যতদূর জানি যে গতকালকে রাত থেকে এখন পর্যন্ত হজযাত্রীদের নিয়ে মক্কার উদ্দেশ্যে 3টি ফ্লাইট ছেড়ে গিয়েছে এবং সেখানে 1224 জন হজযাত্রী তারা ছিলেন এবং আজকে যে মোট 10টি ফ্লাইট যাওয়ার কথা তার মধ্যে যে 7টি বাকি আছে সেখানেও হাজিরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি নিচ্ছে এবং ইমিগ্রেশনের ভিতরে রয়েছে। আমরা এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে, সেখান থেকে যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু হজযাত্রীরা তারা বেরো যাচ্ছে খুব নির্বিঘ্নেই। একটি বিষয় একদমই না বললেন না, সেটি হচ্ছে যে গেল কয়েকবারের তুলনায় এবারের হাজিদের জন্য সুবিধার্থে এই ইমিগ্রেশনের যেই সুব্যবস্থা সেটি করা হয়েছে এবং যারা হজযাত্রী তাদের সাথে আমরা কথাও বলেছিলাম, তারা বলছিলেন যে তারা খুব নির্বিঘ্নেই তাদের সকল যেই কাগজপত্রের যেই ফর্মালিটিসগুলো আছে সেগুলো খুব সহজেই সমাধান করে তারা কিন্তু এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতে পারছেন। আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করছি যে খুব সুশৃঙ্খলভাবেই আশকোনা হজ ক্যাম্পের যেই জায়গাটা জুড়ে আছে, প্রতি বছরই এখানে এই আয়োজন করা হয়, কিন্তু এবার একদম ডিপার্টমেন্ট বেস খুব সুশৃঙ্খলভাবে ভাগ করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি এবার মূলত হজ যাত্রার জন্য বাংলাদেশ থেকে মোট 87,100 জন মুসল্লি মক্কার উদ্দেশ্যে যাবেন এবং সেটা চলবে বেশ কিছুদিন যাবত এবং সেখানে সরকারি এবং বেসরকারিভাবেও কিন্তু হজযাত্রীরা যাচ্ছেন এবং এখন পর্যন্ত যতদূর জানি যে যেহেতু আজকে আরও বাকি 7টি ফ্লাইট যাবে সেটির প্রস্তুতি চলছে এবং প্রত্যেকটি হজযাত্রীকে খুব সুশৃঙ্খলভাবে এয়ারপোর্টে নেওয়ার জন্য আমরা দেখছি যে বাইরে কিন্তু তাদের জন্য যানবাহনেরও ব্যবস্থা করা হয়েছে। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব আলু সংরক্ষণ এবং বাজার পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। জনাব আলিম আক্তার খান, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আপনার সঙ্গে আমরা আলোচনায় ফিরব, তার আগে এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে আসি। 50 কেজির প্রতি বস্তা আলু সংরক্ষণে 53% পর্যন্ত মুনাফা করছেন কোল্ড স্টোরেজ মালিকরা। যদিও তাদের দাবি সব ব্যয় মিটিয়ে সরকার নির্ধারিত সংরক্ষণ খরচ ধরলে প্রতি কেজিতে লোকসান হচ্ছে 3 থেকে 4 টাকা। আলুর রাজধানী হিসেবে খ্যাত মুন্সিগঞ্জ ঘুরে এমন তথ্য মিলেছে। কৃষকরা বলছেন অতিরিক্ত খরচের চাপে হিমাগারে না রেখে অনেকেই জমিতেই আলু সংরক্ষণ করছেন। এতে ফসল নষ্ট হওয়ার শঙ্কা আছে। সাইফুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শরীফ রুবেল।
5টার দিকে। 4.5 বিঘা জমিতে আলু চাষ করেন মুন্সিগঞ্জ সদরের বালেশ্বর গ্রামের জহিরুল হক। উৎপাদন খরচ 3,15,000 টাকা। পেয়েছেন প্রায় 500 মন আলু। প্রতি মনে খরচ প্রায় 636 টাকা। তবে বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। মন প্রতি লোকসান 200 থেকে 250 টাকার মতো। কোলেস্টোরের ভাড়া ছিল 240, কোলেস্টোরের ভাড়া করছে 280 এই বছর। সব জিনিসই বেশি। ন্যায্য দাম না পাওয়া ও হিমাগার খরচ বাড়ায় জমিতেই সংরক্ষণ করছেন আলু। ঝুঁকি আছে নষ্ট হওয়ার। সরকার নির্ধারিত 6 টাকা 75 পয়সা ফিতে 50 কেজির আলুর বস্তা 9 মাস হিমাগারে রাখার খরচ 280 থেকে 337 টাকা। আরও আছে জমি থেকে আলু তোলা এবং হিমাগার পর্যন্ত নেয়ার খরচ। কোলেস্টোরে গেলে আধা মাইল দূরে টলি থাকে, সেই টলি আগে জায়গা আমরা যারা সিরিয়ালে আসি 2 ঘন্টা আগে 3 ঘন্টা আগে এই জায়গা আমরা পাই না। কৃষক বড় আকারে আর স্টোরে আলু থোয়ার মতন জায়গা নেই। পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন হিমাগার ব্যবস্থাপক জানালেন 50 কেজির এক বস্তা আলু হিমাগারে রাখতে খরচ মাত্র 200 থেকে 220 টাকা। সেই হিসেবে কৃষকের কাছ থেকে মালিকরা 40 থেকে 53% পর্যন্ত মুনাফা করছেন। তো বর্তমান বাজারে আলু তো লাভ লস মিলিয়ে সবাই তো আবার সব আলু পায় না। আবার এখানে আলু ইনভেস্টমেন্ট করতে হয়, সবাই কোনো স্টুর ভরে না, কম বেশি থাকে 20 টাকা মিনিমাম। তো এই বছর লাভের অংশ প্রতি বস্তা 30 টাকা 40 টাকা থাকবে। তবে হিমাগার মালিকদের দেয়া খরচের ফর্দ বলছে ব্যাংক ঋণ, জ্বালানি, শ্রমিক মজুরির সঙ্গে অন্যান্য ব্যয় ও 15 ভাগ মুনাফা ধরে প্রতি কেজিতে তাদের খরচ 9 টাকা 62 পয়সা। তাতে সরকার নির্ধারিত 6 টাকা 75 পয়সা খরচে তাদের লোকসান হচ্ছে। এবছর ব্যাংক ইন্টারেস্ট রেটটা গত বছর ছিল 9%, এবছর এটা বেড়ে হয়ে গেছে আপনার 15%। আমরা এবছর ভাড়াটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কৃষি মন্ত্রণালয় একটা ভাড়া নির্ধারণ করে দিয়েছে 6 টাকা 75 পয়সা, তো যেটা আমাদের গত বছরের তুলনায় আরো 25 পয়সা কম। হিমাগার মালিকরা জানালেন আগে কৃষকদের প্রতি বস্তায় 65 থেকে 85 কেজি পর্যন্ত আলু সংরক্ষণ করার সুযোগ দিলেও এখন তারা 50 কেজির বেশি সংরক্ষণের সুযোগ দিচ্ছেন না। হিমাগারে জায়গা না পাওয়া আর পেলেও অতিরিক্ত ভাড়ার অভিযোগে আলু সংরক্ষণ করতে পারছেন না মুন্সিগঞ্জ জেলার হাজারো কৃষক, যার কারণে এই গাড়ি পদ্ধতিতে অস্থায়ীভাবে আলু সংরক্ষণ করছেন তারা। তাদের দাবি এমন পরিস্থিতি থেকে মুক্তির উপায় বের করবে অন্তর্বর্তীকালীন সরকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দর্শক, আমরা আলু সংরক্ষণ এবং এর বাজার পরিস্থিতি নিয়ে প্রতিবেদনটি দেখছিলাম, আর এজন্য আমাদের সঙ্গে স্টুডিওতে এসেছেন আলোচনার জন্য ডক্টর আলিম আখতার খান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই যে প্রশ্নটা, প্রতিবেদনটি আমরা দেখছিলাম, তো সেখানে দেখা যাচ্ছে যে এবার আলুর উৎপাদন ভালো হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে কৃষকরা দাম পাচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনাদের কি করণীয় আছে অধিদপ্তরের? অধিদপ্তরের যে আইনি কাঠামো তা বিশ্লেষণ করলে আমাদের কাজ হলো যে ক্ষেত্রে নির্ধারিত মূল্যের বেশি অথবা নকল অথবা ভেজাল বা দূষণজনক এবং এর সম্পর্কিত কোনো বাজারে ঘটনা ঘটে যে তাতে করে ভোক্তারা প্রতারিত হন অথবা তারা আপনার দ্রব্যমূল্যের কারণে চাপের মধ্যে আছেন, তখনই আমরা ব্যবস্থা নিয়ে থাকি। সেই ক্ষেত্রে উৎপাদন মূল্যের সাথে কৃষকরা পর্যাপ্ত মূল্য পাবেন কিনা এটা একটা পলিসিগত বিষয়, নীতিগত বিষয়। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি পার্টিকুলারলি কৃষি মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, কৃষি বিভাগের সহায়তায় একটা নীতিগত সিদ্ধান্ত নিতে পারে যে কেমন সিজনে কেমন মূল্য হবে এবং তার ক্ষেত্রে কৃষকরা যে উৎপাদকরা প্রতারিত না হয়, হ্যাঁ, অথবা তারা যাতে আপনার কোনোভাবে উৎপাদন মূল্যের থেকে কম মূল্যে বিক্রি করতে বাধ্য না হয়, সেই ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া উচিত সেটা আসলে স্থানীয় সরকার এবং স্থানীয় প্রশাসনের বিষয়। আমি ওনাদেরকে অনুরোধ করব এগুলো আগাম চিন্তা করে একটা ব্যবস্থা নেওয়ার জন্য। গত বছরে আমার যেটা মনে আছে যে অফ সিজনে, দ্যাট মিন্স নভেম্বর ডিসেম্বর, এই সময় প্রায় 80 টাকা পর্যন্ত হয়ে গেছে আলুর কেজি, অথচ শুরুর দিকে এটা ছিল 40 টাকা। তাহলে এই যে 40 থেকে 80, এটাতে কৃষক লাভবান হয় নাই। এই মধ্যবর্তী সুবিধাটা নিয়েছেন আলুর রক্ষণাবেক্ষণের সাথে যুক্ত ব্যবসায়ী এবং এর সাথে অন্যান্য এদের অংশ সংশ্লিষ্টরা। তাহলে এমন কেন হলো? এটা স্থানীয় প্রশাসন সিরিয়াসলি দেখা উচিত। এই বছর উল্টা চিত্র দেখা যাচ্ছে যে আলু রাখার মতো
ওদের পর্যাপ্ত জায়গা নেই। জি, এটাও আলুর সংরক্ষণ যারা আছেন কোল্ড স্টোরেজ মালিক সমিতির সাথে আমি কথা বলে জেনেছি যে রিয়েলি আলুর যদি ফলন ভালো হয় পর্যাপ্ত পরিমাণ সংরক্ষণাগার এদেশে নাই। এদেশে 450 মতো সংরক্ষণাগার আছে, তার মধ্যে মুন্সিগঞ্জে সবচেয়ে বেশি, এর বাইরে আছে জয়পুরহাট, রাজশাহী, বগুড়া, তারপরে দিনাজপুর বা সংশ্লিষ্ট এলাকায়। কিন্তু সেটা আমাদের কোনো ধরনের ব্যত্যয় ছাড়া প্রাকৃতিক দুর্যোগ ব্যতিরেকে কী পরিমাণ আলু উৎপন্ন হতে পারে, হলে কী পরিমাণ আলু সংরক্ষণের প্রয়োজন হবে এবং সংরক্ষণাগার তৈরির জন্য বা না থাকলে সেই গ্যাপটা ফিরানোর জন্য গভর্নমেন্টের খুব দ্রুত পলিসিগত বিষয়গুলো নেওয়া উচিত। জি, এবার দেখা যাচ্ছে উৎপাদন কিন্তু বেশি হয়েছে, এজন্য সংরক্ষণের চাহিদাও কিন্তু বাড়ছে। কিন্তু স্থানীয় কৃষকরা বলছেন যে সরকার নির্ধারিত যে দাম আছে সংরক্ষণের জন্য সেটাও তাদের কাছে বেশি হয়ে যাচ্ছে। তো এ ব্যাপারে আসলে সেই খরচটা কিভাবে কমানো যেতে পারে আপনার মনে হয়? আমি যতটুকু জানি সংরক্ষণের দাম অর্থ হলো কোল্ড স্টোরেজে যে বিদ্যুৎ খরচ হয় এবং যে পরিবহন খরচ, জি, মানে পরিবহন তো যিনি রাখেন তিনি আনেন, শ্রমিক খরচ, জি জি জি, এটাকে যুক্ত করে নির্ধারণ করা হয়। তো বিদ্যুতের মূল্য তার জ্বালানি এবং ইত্যাদির কারণে কিছুটা বেড়েছে, এটা অস্বীকার করা যাবে না, সেটা অবশ্যই কৃষকদের উপর প্রেস সৃষ্টি করে। আরেকটা জিনিস হয়েছে যে একটা বস্তায় কতটুকু আলু ধরবে, এই জায়গায় কিছুটা শৃঙ্খলার অভাব আছে। বলা হচ্ছে যে 50 কেজির আলু রাখতে হবে। এখন কৃষকরা বা অনেকেই চেষ্টা করেন যে 70 কেজি 60 কেজি পর্যন্ত রাখবে, কিন্তু এটা 50 কেজি হিসাবে ডিক্লেয়ার হবে। জি জি, সেগুলো তো শৃঙ্খলা আনার দরকার বলে আমি মনে করি। আর ওই যেই কথাটা বলা হলো সংরক্ষণের জন্য পর্যাপ্ত কোল্ড স্টোরেজ কীভাবে সৃষ্টি করা যায় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কোনো সরকারিভাবে অন্য কোনো ভর্তুকি বা সহায়তা দিয়ে কৃষকদের সংরক্ষণের সুবিধা করা যায় কিনা, এটা পলিসিগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। জি, এই যে দেখা যাচ্ছে যে সরকার প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য 6 টাকা 75 পয়সা নির্ধারণ করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেখান থেকে তারপরেও তাদের 53% লাভ আসছে। কিন্তু দেখা যাচ্ছে কোল্ড স্টোরেজের মালিকরা রয়েছেন, তারা বলছেন যে 15% যদি মুনাফা ধরে 9 টাকা 62 পয়সা দেখা যাচ্ছে যে তাদের শতাংশ তাদের মুনাফা হচ্ছে। তো এই ব্যাপারটাকে আপনাদের খতিয়ে দেখার দরকার আছে বলে আপনি মনে করেন? বিষয়টা যেটা বলা হচ্ছে, কোল্ড স্টোরেজ মালিকরা শুধু রক্ষণের টাকা নেন, প্রফিট না। এটা ওনারা কি প্রফিট নেবেন? যেটা বলা হচ্ছে 53%, ওই প্রফিটটা কে নিচ্ছেন? এটা যিনি সংরক্ষণ করেন তিনি। তাহলে তার আপত্তি তো থাকবার কথা নয়। আপনার কথা মতো যে এত টাকা রাখার পরও 53% মতো প্রফিট হচ্ছে যিনি রাখছেন, তাহলে আপত্তির কারণটা কি, এটা আমি আসলে বুঝছি না। এই যে দেখা যাচ্ছে আলু সংরক্ষণে যে সিন্ডিকেটের কথা শোনা যাচ্ছে, তো এই ব্যাপারে আপনি প্রমাণ পেয়েছেন কিনা, আর মানে যদি প্রমাণ পান তাহলে আসলে কি ধরনের ব্যবস্থা নেবেন? প্রথমত আমরা কোল্ড স্টোরেজ মালিকদের সাথে গত 15 দিন আগে বসেছিলাম। জি, এখানে দুটো স্ট্রাকচার আছে। একটা হলো কোল্ড স্টোরেজ মালিক সমিতির সাথে যুক্ত কোল্ড স্টোরেজগুলো, আবার এর বাইরেও কিছু কোল্ড স্টোরেজ মালিক সমিতির সাথে যুক্ত নন। তো ওনাদের থেকে ওনাদেরকে অনুরোধ করেছি, কিন্তু ওনারা বলছেন যে আমরা তো ব্যবসার সাথে জড়িত না। ওনারা ডাইরেক্টলি ব্যবসার বিষয়টা অস্বীকার করতে চান। ওনারা বলছেন কে বা কারা এখানে আলু রাখে সেটা হচ্ছে তাদের বিষয়। ফলে যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে এটা ওনারা অস্বীকার করতে চান। অন্যদিকে তখন আমরা গত বছরটা নির্দেশ দিয়েছিলাম জেলা প্রশাসকদেরকে, প্রত্যেকটা কোল্ড স্টোরেজের বাইরে যাতে তথ্য থাকে, কারা রাখলেন, কি পরিমাণ রাখলেন এবং কত গড় মূল্যে রাখলেন। তো সেই বিষয়টা আমরা আজকে মিটিং আছে, আজকে আমরা ওনাদের থেকে তথ্যটা নেব। এটা কিভাবে এনশিওর করা যায়, কারণ আলটিমেটলি স্বচ্ছতা, যেটা জবাবদিহিতা, এটার মধ্যে আনতে পারলে, এইটার আওতায় আনতে পারলে অনেকাংশেই শৃঙ্খলা আসবে। 100% না আসলেও 80% শৃঙ্খলা আসবে। এই যে আপনি বারবার বলছিলেন যে একদম তৃণমূল পর্যায় থেকে অনিয়মের কিছু চিত্র দেখা গেছে, সেই অনিয়মের চিত্রগুলো দেখা যায় যে অনিয়মগুলো কিভাবে দূর করা যেতে পারে, আর যার ফলে কৃষকরা ন্যায্য মূল্য পান এবং ভোক্তারাও যাতে আলু কিনে স্বস্তি পান, তো এই ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? এটা যেটা বললাম, প্রথমত কোল্ড স্টোরেজের সংরক্ষণের তথ্যটা যদি উন্মুক্ত থাকে, ফলে যে কোনো ব্যক্তি এটা জানতে পারে যে এই মাসে
এই দেশের কোন জেলার কোন কোল্ড স্টোরেজে কী পরিমাণ আলু সংরক্ষিত আছে। তাতে করে বড় ধরনের একটা অনিয়ম এখানে সরে যাবে। আমরা কোল্ড স্টোরেজ সংরক্ষণ যে মালিক এবং মালিক সমিতি এবং জেলা প্রশাসকদের অনুরোধ করব এই তথ্যটা যাতে তারা নিশ্চিত করতে করেন। এটা কোনো কঠিন ব্যাপার না, এটা কোনো সহজ ব্যাপার। 2 নম্বর হলো এখানে কারা রাখেন, ওনারা কি উৎপাদক রাখেন না মধ্যস্বত্বভোগী নাকি অন্য কোনো কর্তৃপক্ষ, এটাও যাতে এখানে স্পষ্ট থাকে। এই তথ্যটা থাকলে তাহলে যে অভিযোগটা আসে যে মাঝখানে একটা ব্যবসায়ী সিন্ডিকেট, তাদের আপনার অবস্থান করার সুযোগ থাকে না উন্মুক্ত থাকলে। আমাদের তথ্য দরকার। জি, আমাদের সেটাই প্রত্যাশা যে সঠিকভাবে তথ্য যাচাই বাছাই করা হোক এবং দেখা যায় যার ফলে কৃষকরা ন্যায্য মূল্য যাতে পান, তারাও যাতে অনুপ্রেরণা পান চাষ করার, এবং আমরা যারা ভোক্তা আছি তারাও যাতে ন্যায্য মূল্যে কিনতে পারি, প্রশাসন জানতে পারে, কন্ট্রোলিং অথরিটি জানতে পারে এবং গণমাধ্যমও যাতে জানতে পারে যে কোথায় কি পরিমাণ। জি, সেটাই আসলে প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে আসার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করছিলাম আলু সংরক্ষণ এবং আলুর বাজার নিয়ে নানা পরিস্থিতি নিয়ে, আর সেজন্য আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি কথা বলছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে আজও সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সরাসরি বাজার পরিস্থিতি জানাতে নিয়ে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। তো যেটা আমরা কিন্তু টানা 9 দিন, টানা 2 সপ্তাহ কিন্তু নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে ঢাকা পুঁজিবাজারের প্রধান সূচক যাচ্ছিল। তারপরে কিন্তু এই সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবার কিন্তু ইতিবাচক প্রবণতা ছিল, কিন্তু গতকাল কিন্তু আবারও নেতিবাচক প্রবণতা দিয়ে এই বাজার পরিস্থিতি শেষ হয়েছে লেনদেন। তো আজকেও দেখতে পাচ্ছি 3টি সূচকেরই কিন্তু নিম্নমুখী প্রবণতা দিয়ে যাচ্ছে। মানে এখন পর্যন্ত কিন্তু সেভাবে যারা বিনিয়োগ করছেন তাদের আস্থা কিন্তু এখনও ধরে রাখতে পারেনি ঢাকা পুঁজিবাজার। দেখছি প্রধান সূচক ডিএসই এক্স সেটি 6 পয়েন্ট নেমে বর্তমানে অবস্থান করছে 4946 পয়েন্টের কিছুটা বেশি, এবং ডিএসই এস ইন্ডেক্স সরিয়া সূচক সেটিও দেখছি প্রায় 1 পয়েন্ট কমে এটি এখন অবস্থান করছে 1096 পয়েন্টের কাছাকাছি, এবং কমেছে কিন্তু বাছাইকৃত সূচক ডিএস30 ইন্ডেক্সও, সেটি প্রায় 1 পয়েন্ট কমে বর্তমানে অবস্থান করছে 1829 পয়েন্টের কিছুটা বেশি। আর আজকে এখন পর্যন্ত ঢাকা পুঁজিবাজারে সর্বমোট লেনদেন হচ্ছে 97 কোটি টাকার কিছুটা বেশি। আর যে কোম্পানিগুলো আজকে লেনদেন করেছে তার মধ্যে দেখা গেছে 160টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 148টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 69টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এখন আসলে দেখে নেব যে ঢাকা পুঁজিবাজারে যেসব কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে শীর্ষ 20 যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে কার অবস্থান কোথায়। শুরুতেই দেখতে পাচ্ছি রয়েছে ব্র্যাক ব্যাংক, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 49 টাকা 70 পয়সা, যার একটি শেয়ার সর্বোচ্চ 50 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন 47 টাকা 50 পয়সা বিক্রি হচ্ছিল, এবং গতকালকে কিন্তু এর একটি শেয়ারের দাম সর্বশেষ দাম ছিল 49 টাকা 50 পয়সায়, আর এখন পর্যন্ত এটি লেনদেন করেছে 8 কোটি 47 লক্ষ টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে বীজ হ্যাচারি, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 56 টাকা 10 পয়সায়। তারপরে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার একটি শেয়ার 49 টাকায়। তারপরে রয়েছে শাহজি বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 40 টাকা 70 পয়সায়। তো ঢাকা পুঁজিবাজারের এরকম যে লাগাতার যে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ব্যাংক খাত কিন্তু এখনও আশার আলো কিছুটা ধরে রেখেছে বিনিয়োগকারীদের। তো টানা 2 সপ্তাহ ধরে যেটা দেখা যাচ্ছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। আমন মৌসুমে সরকারের সঙ্গে চুক্তি না করায় দিনাজপুরের 316টি চাল কলের লাইসেন্স বাতিল করেছে খাদ্য বিভাগ। মালিকপক্ষ বলছে ধানের ঊর্ধ্বমূল্যের কারণে লোকসান দিয়ে চাল সরবরাহ করা সম্ভব হয়নি। সরকারের কাছে আরেকবার সুযোগ চান তারা, তবে কেউ আবেদন করলে বিবেচনার আশ্বাস খাদ্য বিভাগের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য এবং মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। গত আমন মৌসুমে সরকারের সঙ্গে চুক্তি করেনি দিনাজপুরের 3 শতাধিক চালকল। এ কারণে তারা কোনো চাল সরবরাহ করেনি সরকারি খাদ্য গুদামে। এবছর এ নিয়ে কঠোর ব্যবস্থা নিল খাদ্য বিভাগ। সম্প্রতি জেলার 316টি চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে বিভাগের পক্ষ থেকে। মালিকপক্ষ বলছেন ধানের ঊর্ধ্বমূল্যের কারণে লোকসান দিয়ে চাল সরবরাহ করা সম্ভব হয়নি তাদের পক্ষে, তবে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য সরকারের কাছ থেকে আরেকবার সুযোগ চান তারা। নিবন্ধন বাতিল না করা হয়, পুনরায় একটা আমাদেরকে সুযোগ দেওয়া হয়, এজন্য আমি বিনীতভাবে সরকারের কাছে আবেদন রাখতেছি। তাদেরকে যদি কোনো কার্যক্রমে পরিচালনা করতে না দেওয়া হয় তাহলে দেখা গেল যে আবার কৃষক একটা সংকটের মুখে পড়তে পারে। এখনও কঠোর অবস্থানে খাদ্য বিভাগ, তবে কেউ আবেদন করলে বিবেচনার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। লাইসেন্স বাতিল করার পরেও যদি কেউ
এই ধান চাল মজুত করে বা উৎপাদন কার্যক্রমে নিয়োজিত থাকে তাহলে আমরা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। খাদ্য বিভাগের তথ্য মতে দিনাজপুরের লাইসেন্স বাতিল হওয়া ৩১৬টি চালকলের মধ্যে ২৯৬টি সিদ্ধ ও ২০টি আতপ চালকল রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। দীর্ঘ ২২ বছর বন্ধ থাকার পর নতুন করে যাত্রা শুরু করছে রাজশাহী টেক্সটাইল মিল। শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ আরএফএল এর উদ্যোগে বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড নামে শুরু হচ্ছে এর কার্যক্রম। খুব শিগগিরই হবে আনুষ্ঠানিক উদ্বোধন। নগরীর একটি কনফারেন্স হলে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। প্রায় ২৬ একর আয়তনের কারখানাটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠানে পরিণত করতে চায় প্রাণ আরএফএল। শতভাগ রফতানিমুখী কারখানার তৈরি হবে ব্যাগ, জুতা ও পোশাক। ২ বছরের মধ্যে ১২,০০০ মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা। রাজশাহী অঞ্চলের প্রায় ১,০০০ মানুষ এরই মধ্যে কারখানায় কাজের সুযোগ পেয়েছেন। প্রক্রিয়া চলছে আরও ১,০০০ নিয়োগের। বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের সঙ্গে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ চুক্তির আওতায় চালু হচ্ছে মিলটি। এর মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন। বর্তমান যে বিল্ডিংটা আছে এখানে হয়তো আরো ৫০০-৭০০ লোক, আমরা হাইস্ট ২,০০০ লোক আমরা এর ভিতরে আমরা প্রোডাকশন করতে পারবো। সেটা আমরা এখানে আমাদের মেডিকেল সেন্টার তৈরি হচ্ছে। এখানের লোকজন কিন্তু আমাদের সুইং কিংবা জুতা বানানো জানে না। নতুন নতুন ওয়ার্কার যারা আসতেছে তাদের জন্য আমরা ট্রেনিং স্কুল খুলছি। চট্টগ্রামে বিশ্ব নিরাপত্তা দিবস পালন করল ইউনাইটেড গ্রুপ ও এর সহযোগী আইগ্যাস এলপিজি সহ 4টি প্রতিষ্ঠান। সোমবার দিনব্যাপী এই আয়োজন করা হয়। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাস্থ্য সচেতনতার সংস্কৃতি প্রচার করা, যা কর্মক্ষেত্রে নিরাপত্তার মান বজায় রাখায় কোম্পানির দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করে। এ সময় ইউনাইটেড গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি র্যালিতে অংশ নেন। আয়োজন করা হয়েছিল বৃক্ষরোপণ কর্মসূচির। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী এই আয়োজন। রংপুর বিভাগে এবার অন্তত ১,৫০০ কোটি টাকার আম ও লিচু বাণিজ্যের আশা করছেন ব্যবসায়ীরা। পুরোদমে চলছে বাগান পরিচর্যা। দেশের গণ্ডি ছাড়িয়ে রফতানি হবে বিশ্ববাজারেও। গবেষকদের মত, ন্যায্য মূল্য নিশ্চিতে এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া জরুরি। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ফল পরিচর্যায় বাগানে এখন শেষ সময়ের ব্যস্ততা। জুনের মাঝামাঝি বাজারে আসবে হাড়িভাঙ্গা, গোপালভোগ, আম্রপালি, ল্যাংড়া সহ নানা জাতের আম। দেশের বাজার ছাড়াও রংপুরের আম রফতানি হবে ইংল্যান্ড, ফ্রান্স সহ বিশ্বের কয়েকটি দেশে। তবে জলবায়ুর বিরূপ প্রভাবে এবারও ফলন কিছুটা কম বলে জানিয়েছেন বাগানীরা। যে তুলনায় মুকুলটা আসছিল সে তুলনায় তো আম হয় নাই। এক ভাগ নিয়ে যা আছে এতটুকু নিয়ে আমরা পরিচর্যা করতেছি। ফলনটা কিন্তু আশা করছি ভালো হবে এবং কৃষক লাভবান হবে। নিবিড় পরিচর্যা করা হচ্ছে দেশখ্যাত দিনাজপুরের রসালো ও সুমিষ্ট লিচু। তবে অপেক্ষা করতে হবে আরও 1 মাস। এই জেলার বেদানা, চায়নাথ্রি ও বোম্বাই জাতের লিচু দেশের বাজার ছাড়াও রপ্তানি হবে ইউরোপে। খরাও কম একটু আর এক্সরে ভালো করে করা হয়েছে, সার পাঁচ দেওয়া হয়েছে, এবার লক্ষণ ভালো বোঝা যাচ্ছে। কৃষকরা এ থেকে 701 কোটি টাকা আয় করতে পারবেন। গবেষকদের মতে সম্ভাবনাময় ও রফতানিযোগ্য এসব অর্থকরী ফলকে ঘিরে উদ্যোগ নিতে হবে ফলদ শিল্প গড়ে তোলার। শিল্প কলকারখানা স্থাপন করা যায় তাহলেও একদিকে যেমন শিল্প কলকারখানা স্থাপিত হবে, লিচুর ভ্যালু বাড়বে। দিনাজপুরে ৫,৪৮৪ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে, আর বিভাগে ৮,০০০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ১,২০,০০০ মেট্রিক টন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বন্দর বাণিজ্যের খবর। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে স্বাভাবিক হয়েছে পাথর আমদানি। রফতানি কার্যক্রমও রয়েছে চলমান, তবে ভারতীয় ভিসা না পাওয়ায় কমেছে যাত্রী চলাচল। বিস্তারিত জানাতে স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ হায়দার। যাচ্ছি তার কাছে। সোহাগ, সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। মূলত এই বন্দর দিয়ে সড়ক পথে
বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। আমরা দেখেছি যে নতুন বছর 25 আসার পর থেকে কিন্তু গত 4 মাসে এই বন্দরটি নানা জটিলতার মধ্যে পড়ে যায়। এক সময় আমরা দেখেছি যে বন্দরে আমদানি রফতানি কার্যক্রমে স্থবিরতা নেমে আসে ভারত এবং ভুটানের যে অভ্যন্তরীণ সমস্যা ছিল সেই সমস্যার কারণে। তবে সেই সকল সমস্যা কাটিয়ে আবারও এই বন্দরটি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আমরা জানিয়ে রাখি যে বাংলাবান্ধা স্থল বন্দরটি দিয়ে কিন্তু বর্তমানে ভারত ও ভুটান থেকে অধিক পাথর সব থেকে বেশি আমদানি হচ্ছে। তবে পাথরের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় আলু থেকে শুরু করে নানা পণ্য কিন্তু বাংলাদেশ থেকে ভারত, নেপালে রফতানি করা হচ্ছে। তো পঞ্চগড়ের এই আমদানি রপ্তানি কার্যক্রম আমরা বিগত কয়েক মাস ধরে 3 মাস ধরে স্থবিরতা দেখলেও কিন্তু বর্তমান আবারও ঘুরে দাঁড়িয়েছে। এই বন্দর ইয়ার্ড জুড়ে পণ্যবাহী পাথর বোঝাই ট্রাকের প্রবেশে এখানে কিন্তু একটা কর্মযজ্ঞ চলছে। আমরা জানিয়ে রাখি যে এর কারণে কিন্তু এখানে যারা শ্রমিক রয়েছে, ব্যবসায়ী সংশ্লিষ্ট রয়েছে, তারা কিন্তু আবারও তাদের কর্মে ফিরে এসেছে এবং তারা তাদের চাহিদা মতো পাথর আমদানি করতে পারায় কিন্তু আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, সেখান থেকে আমাদের জানানো হয়েছে প্রত্যেকদিন এই বন্দরে 250 থেকে 300 পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। একই সাথে কিন্তু এখান থেকে কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য রফতানি হচ্ছে। আমরা জেনেছি যে এই বন্দরে ভারত থেকে যে সকল পণ্য পাথর আমদানি করা হচ্ছে সেগুলো কিন্তু বর্তমানে $9 থেকে $13 আমদানি করা হচ্ছে মূল্য, এবং একই সাথে ভুটানের যে পণ্য রয়েছে সেটা কিন্তু টন প্রতি বলা যায় যে টন প্রতি কিন্তু এখানে $13 থেকে $15 পর্যন্ত কিন্তু নেওয়া হচ্ছে এবং সে সকল পাথর আমদানি করা হচ্ছে। তো পঞ্চগড়ের এই আমদানি রপ্তানির উপর বন্দরে কিন্তু আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আমি জানিয়ে রাখি যে এই বন্দরটি কিন্তু পাথরের উপর নির্ভরশীল, সব থেকে বেশি পাথরেই আমদানি করা হয়। এর পাশাপাশি আমরা জেনেছি যে বর্তমানে পাথরের পাশাপাশি এই বন্দরটি কিন্তু আলু রফতানির জন্য মুখ্য ভূমিকা পালন করছে, কারণ আমরা জেনেছি যে প্রত্যেক দিনে এই বন্দরটি দিয়ে 250 থেকে অধিক টন কিন্তু আলু কিন্তু রফতানি করা হচ্ছে নেপালে। আমি বলে রাখি যে এর কারণে কিন্তু এখানকার যে অবস্থা সেটা কিন্তু অনেকটাই ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এই মুহূর্তে এখন আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু যে সকল গাড়ি গতকাল আমদানি করা হয়েছিল সেগুলোর গাড়ি কিন্তু ফেরত যাচ্ছে নিজ নিজ দেশে, এবং একই সাথে কিছু সংখ্যক গাড়ি প্রবেশ করেছে, সেগুলো কিন্তু বন্দর ইয়ার্ডে রয়েছে, তারা কিন্তু সেখানে আনলোডের কার্যক্রম পরিচালনা করছে। আমি বলে রাখি যে সব থেকে বেশি আমদানির সময়টি হচ্ছে দুপুরের পর। কিন্তু আমরা দেখি যে দুপুরের পর কিন্তু যে সকল গাড়ি রয়েছে সেগুলো কিন্তু আমদানি করা পাথর সেগুলো এই বন্দরে প্রবেশ করছে, এবং বন্দরের যাবতীয় কার্যক্রম পরিচালনার পর কিন্তু সেখানকার বন্দরের ইয়ার্ড থেকে শুরু করে সংশ্লিষ্ট যে সকল ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু সে সকল মালামাল পাথর নিয়ে কিন্তু তাদের যে সকল সাইট রয়েছে সেগুলোতে নিয়ে যাচ্ছে। আমি বলে রাখি যে এই বন্দরটি যেমন আমদানি রপ্তানির জন্য ভূমিকা পালন করে, তেমনি কিন্তু এই বন্দরটিতে যে সকল ইমিগ্রেশন যাত্রী রয়েছে তাদেরও জন্য কিন্তু অনেকটা সুবিধাজনক এই বন্দরটি। তবে বিগত কয়েক মাস ধরে লক্ষ্য করা যাচ্ছে এই বন্দর বা এই রুট দিয়ে কিন্তু ভিসা না পাওয়ায় কিন্তু এখানে একটা জটিলতা দেখা দিয়েছে। আমরা জেনেছি যে বর্তমানে যারা মেডিকেল ভিসায় রয়েছে তারা কিছু সংখ্যক মানুষ কিন্তু এই মেডিকেল ভিসা পাচ্ছে, এবং সব থেকে বেশি কিন্তু যাতায়াত করছে বর্তমানে এই বন্দরটিতে ভারতের যারা পাসপোর্টধারী যাত্রী রয়েছে তারা কিন্তু পারাপার হচ্ছে। তো সংশ্লিষ্টরা বলছে যদি এই ভিসা জটিলতা কেটে যায় তাহলে কিন্তু বন্দরটি যে ব্যবসার পাশাপাশি যে ইমিগ্রেশনের বিষয়টি রয়েছে সেটাও কিন্তু আবারও ঘুরে দাঁড়াবে, এবং সরকারের রাজস্ব আয়ে ইমিগ্রেশনও অনেকটা ভূমিকা পালন করবে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর থেকে সর্বশেষ খবর। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ হায়দার। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনা নিয়ে অনিশ্চয়তার প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এ কারণে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম, তবে ঊর্ধ্বমুখী রয়েছে প্রাকৃতিক গ্যাসের দাম। গবেষণা সংস্থা ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে মঙ্গলবার সকালে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বিক্রি হয়েছে $61.74, যা এক মাস আগের তুলনায় 13.62% কম। এক মাসে ব্রেন্ট ক্রুডের দামও 12.39% কমে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে $65.47। এদিকে প্রতি টন কয়লার দাম 7.18% কমে বিক্রি হয়েছে $95.60। বিশ্ববাজারে নিম্নমুখী গ্যাসোলিনের দাম এক মাসে 8.28% কমে $2.10 বিক্রি হচ্ছে প্রতি গ্যালন গ্যাসোলিন। তবে সপ্তাহ ব্যবধানে প্রায় 11% বেড়েছে প্রাকৃতিক গ্যাসের দাম। এক মাসে 19% কমে প্রতি MMBTU বিক্রি হচ্ছে $3.33। অন্তরা সেন, সময় সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথের মাত্র 100 দিন পর যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকটের মুখে। বাজারে আতঙ্ক, মূল্যস্ফীতির শঙ্কা আর জনগণের মধ্যে নেতৃত্ব নিয়ে গভীর অনাস্থা, সব মিলিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি করছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে দায়িত্ব নেয়ার প্রথম 100 দিনে তার কিছু কঠোর ও একক সিদ্ধান্ত মার্কিন অর্থনীতিকে করেছে টালমাটাল। এমন মন্তব্য করে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক মুক্তির নামে ট্রাম্প যে শুল্ক যুদ্ধ শুরু করেছেন তাতে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়ছে পণ্যের দাম। ওদিকে ফেডারেল রিজার্ভের ওপর চাপ তৈরি করে সুদের হার কমাতে বাধ্য করার চেষ্টা মূল্যস্ফীতিকে উস্কে দেবে। খুচরা বিক্রেতারা বলছেন, ট্রাম্পের শুল্ক নীতির কারণে চীনা পণ্য আমদানি বন্ধ হয়ে তৈরি হচ্ছে সরবরাহ সংকট। নিত্য পণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ওয়ালমার্টের প্রধান নির্বাহী ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, এই গ্রীষ্মেই ভেঙে পড়তে পারে সরবরাহ চেইন। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। পুঁজিবাজারে লোকসান $1 ট্রিলিয়ন। অনেক ব্যবসা প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ বন্ধ করায় কমবে নতুন কর্মসংস্থান। নিজের নীতিকে সমর্থন করতে গিয়ে ট্রাম্প দাবি করছেন, উচ্চ শুল্কই যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে ধনী দেশ বানাবে। যদিও ভোক্তাদের আস্থা 1952 সালের পর এখন চতুর্থ সর্বনিম্ন পর্যায়ে। ট্রাম্প প্রশাসন আশা করছে শিগগিরই জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের চুক্তি করতে যে সময় লাগবে তার আগেই হয়তো মন্দার কবলে পড়বে যুক্তরাষ্ট্র। কাকলি আখতার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পবিত্র হজ পালনে কাবার পথে মুসল্লিরা, ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। প্রথম দিনে সৌদি আরবে যাচ্ছে 10টি ফ্লাইট। 5000 মানুষের ভিসা জটিলতার শঙ্কা হাবের। 50 কেজি আলু সংরক্ষণে 53% পর্যন্ত মুনাফা, তবুও লোকসানের দাবি হিমাগার মালিকদের। বাড়তি খরচের চাপ চাষিদের। রংপুরে নষ্ট হচ্ছে 1000 মেট্রিক টন। এবং চুক্তি না করায় দিনাজপুরে 316টি চালকলের লাইসেন্স বাতিল। লোকসান দিয়ে সরবরাহ সম্ভব হয়নি দাবি মালিকদের। আবেদন করলে বিবেচনার আশ্বাস খাদ্য বিভাগের। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।